সুপ্রিয় মাধ্যমিক 2025-এর ইতিহাসের ছাত্রছাত্রীরা, ইতিহাসে তোমাদের নেই কোনো ভয়, কারণ তোমাদের পারফেক্ট সাজেশন আমি কিন্তু দিতে চলেছি। তোমাদের প্রথমেই আমি দিয়েছিলাম 10টি প্রশ্ন 4 এবং 8। এটা তোমাদের অনেকের ভয় ভীতি লাগছে, এত কম প্রশ্নে কমন পাবে কি করে। কিন্তু অনেকে মন্তব্য করেছো, আমি বলবো তো অনেক প্রশ্ন কমন পাবে, কিন্তু তোমরা অনেক প্রশ্ন পড়েছো, প্রিপারেশন নিয়েছো, তাই তোমাদের একটু অধ্যায় ভিত্তিক বড় সাজেশন চাচ্ছ। আজকে তোমাদের বেছে বেছে 8 নম্বরের প্রশ্ন, তোমরা চেয়েছো 8 নম্বরের প্রশ্ন কি করে কমন পাবো, অধ্যায় ভিত্তিক পুরো বইতে কোন কোন প্রশ্ন আসবে তার স্টারও বলে দেবো, কোন ভালোগুলো করবে। তাই আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি বাগী স্যার, উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক, দীর্ঘদিন ধরে আমার ছাত্রছাত্রীরা বোর্ডে র্যাঙ্ক করে আসছে, তোমরাও করবে, শুধু নিয়ম মেনে চলো। আর প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করো, এবং অবশ্যই যারা এখনো সদস্য হতে পারোনি বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং অবশ্যই বেল আইকন অল ক্লিক রাখবে, যাতে মাধ্যমিকের লাস্ট মিনিট সাজেশন সব তোমাদের সবার আগে পৌঁছে যায়। চলো আজকে তোমাদের আসি, একদম ইতিহাসে এক্সপার্ট টিচারদের তৈরি তোমাদের এই অধ্যায় ভিত্তিক সাজেশন আমরা আসছি। যার দেখো ইতিহাসের প্রথম অধ্যায় থেকে তোমরা জানো ইতিহাসে 8 নম্বরে একটি প্রশ্ন লিখতে হয়। এই 8 নম্বরের প্রশ্নের মধ্যে কিন্তু পুরো 8টি থাকতে পারে, বাকি দুটো 4-4 কিংবা 5-3 এরকম ভাগ থাকে। তাই আমি মনে করি 4 নম্বর প্রশ্ন করলেই তোমরা 8 নম্বরে অনেক উত্তর লিখতে পারবে। তবুও আজকে 8 নম্বরের ওপর আলোচনা হচ্ছে। যারা 8 নম্বরের প্রশ্ন কমন পেতে চাও তাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, এবং তোমাদের প্রথম অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন থাকে না, শুধু দ্বিতীয় অধ্যায় থেকেই শুরু হচ্ছে তোমাদের বড় প্রশ্ন। তাই দ্বিতীয় অধ্যায় থেকে একদম লাস্ট 8 অবধি পর্যন্ত প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক আলোচনা করব। প্রথমে আসছি প্রথম অধ্যায়, এই দ্বিতীয় অধ্যায় যেহেতু প্রথম অধ্যায় থাকবে না, তাই দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের কি কি প্রশ্ন থাকবে ভালো করে জেনে নাও। তো দ্বিতীয় অধ্যায়ে কি কি প্রশ্ন থাকবে, 1 নম্বরে হচ্ছে প্রশ্ন যেটি খুব ইম্পর্টেন্ট, শিক্ষা বিস্তারে, এটি সবচেয়ে ইম্পর্টেন্ট এবছর 2025-এ। শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক, প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক। এটা আবার 4 নম্বরে চলে আসতে পারে, কিন্তু দুটো মিলিয়ে কিন্তু 8 নম্বর আসবে। এর সাথে উচ্চ শিক্ষা বিস্তারে, ওর সাথে দেখছি উচ্চ শিক্ষা, ও সাথে প্রশ্ন উচ্চ শিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা। এই প্রশ্নটা তোমাদের যেটা হবে সেটা হচ্ছে, হয় তোমাদের এই 8 নাম্বারটা হয় 5-3 থাকবে সমান 8 থাকবে, কিংবা তোমাদের হবে 3 + 5 সমান 8। ঠিক আছে, কিন্তু তোমরা 4 নাম্বার দুটো প্রশ্ন করলে কিন্তু সব জায়গায় কমন পাবে। আমি তো মনে করি ইতিহাসে 1 নাম্বার 2 নাম্বার আর 4 নাম্বার প্রশ্নই আছে, 8 নাম্বার গুলো ভাঙা থাকে, যাই থাক 3 থাকে আর 5 থাক, ওই 4 নাম্বারটা করলেই হবে। তোমরা অহেতুক ভয় পাও 8 নাম্বার করে, শুধু 4 নাম্বার ছেড়ে করে যাও, তাহলেই তোমরা 8 নাম্বার করতে পারবে। এই দুটো প্রশ্ন 4 নাম্বার 8 নাম্বার হতে পারে, আবার 5-3-2 5-3 8 হতে পারে, বা 3-5 8 হতে পারে। তাই প্রত্যেকটি পার্ট 4 নাম্বার ভালো করে করো। যদি শুধু একটা কোশ্চেন থাকে 3টের মধ্যে গোটা 8, সেইটি করতে হলে খুব বড় হবে। বাকি দুটো প্রশ্ন গোটা 8 থাকে না, হয় 4-4 কি 5-3 এরকম ভাগ থাকে। তাই প্রথম প্রশ্ন 8 দেখালাম, এটা 4 নাম্বার দুটো প্রশ্ন হতে পারে, আবার এটা 8 নাম্বার হতে পারে। অনেক 8 নাম্বার প্রশ্ন করলে তোমরা 4 নাম্বারও কমন পেয়ে যাবে, আবার 4 নাম্বার করলে 8 নাম্বারও কমন পেয়ে যাবে, কারণ প্রশ্নের ট্রেন্ড প্রত্যেকবার চেঞ্জ হচ্ছে। নাম্বার 2 দেখো, 2 নাম্বার প্রশ্ন হচ্ছে 19 শতকের বাংলায়, 19 শতকে বাংলায় সমাজ সংস্কার আন্দোলন। 19 শতকে বাংলায় সমাজ সংস্কার আন্দোলন, এটাও তোমাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। 19 শতকে বাংলায় সমাজ, এইটা কিন্তু গোটা 8 আসবে। যারা এই 8 নাম 19 শতকে বাংলায় সমাজ সংস্কার আন্দোলন এরকম প্রশ্ন করলে তোমাদের কিন্তু 8টা পয়েন্ট লিখতেই হবে, 10টা লিখলে কোনো ক্ষতি নেই ফুল মার্কস পাওয়ার জন্য। তাই এই ধরনের প্রশ্ন খুব ভালো তৈরি না হলে ভাগা কোশ্চেন করাই বেটার। কিন্তু 3 নম্বর প্রশ্ন,
বিদ্যাসাগর, হয় বিদ্যাসাগর, আর না হলে কিন্তু রাজা রামমোহন রায়, হয় বিদ্যাসাগর কিংবা রাজা রামমোহন রায়ের সংস্কারগুলি আলোচনা করো। 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 এই দুটোর মধ্যে কিন্তু একটা সম্ভাবনা বেশি, হয় বিদ্যাসাগর কিংবা রাজা রামমোহন রায় সংস্কারগুলি আলোচনা করো। আর 4 নম্বর প্রশ্ন, বাংলার নবজাগরণের প্রকৃতি, এটাও খুব ইম্পর্টেন্ট। বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো। বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো। তাহলে এই 4টা প্রশ্ন করলে তোমরা কিন্তু একটা কমন পাওয়ার সম্ভাবনা প্রবল। তার মধ্যে প্রথম প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, আর নবজাগরণের প্রকৃতি এটাও ইম্পর্টেন্ট। 1 এবং 4 দুটো কিন্তু স্টার, এই দুটোর মধ্যে কিন্তু একটা আসার সম্ভাবনা প্রবল। আবার এখানে ভেঙে 4 নম্বর আসতে পারে। তাহলে দ্বিতীয় অধ্যায় হয়ে গেল, প্রথম অধ্যায় থাকবে না। এবার হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় আসছি, দ্বিতীয়র পরেই তোমাদের হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় থেকে তোমরা কি বড় প্রশ্ন করবে? 8 নাম্বার। তৃতীয় অধ্যায় থেকে ফার্স্ট প্রশ্ন হচ্ছে নির্বিদ্রোহ বা চুয়ার বিদ্রোহ। নির্বিদ্রোহ বা চুয়ার বিদ্রোহ, হয় একটাই প্রশ্ন বলছি, নীল বিদ্রোহ সবচেয়ে ইম্পর্টেন্ট। নীল বিদ্রোহ স্টার দিলাম। নীল বিদ্রোহ থেকে এবার প্রশ্ন আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল, এটা করবে। কিংবা চুয়ার বিদ্রোহ, এর মধ্যে কিন্তু একটা আসার সম্ভাবনা আছে, হয় নীল বিদ্রোহ নাহলে চুয়ার বিদ্রোহ। নীল বিদ্রোহ বা চুয়ার বিদ্রোহ, এই দুটো প্রশ্নেরই কারণ, গুরুত্ব, প্রেক্ষাপট, ফল সবকিছু করে রাখবে। এবং কারণ, তারপরে গুরুত্ব, কারণ গুরুত্ব দুটোরই, প্রেক্ষাপট এবং ফলাফল, এই 4টা অংশে তোমরা দেখে থাকবে। এর মধ্যে 3টে পার্ট আসতেই পারে। তাহলে নীল বিদ্রোহ বা চুয়ার বিদ্রোহের কারণ, গুরুত্ব, প্রেক্ষাপট, ফলাফল, আরো একটা করে বৈশিষ্ট্য, এইগুলোর মধ্যে কিন্তু কোনটা আসবে বলা যায় না। তাই প্রত্যেকটা অংশ তোমরা করে রাখবে। নীল বিদ্রোহ বা চুয়ার বিদ্রোহের কারণ 1, 2 গুরুত্ব, 3 প্রেক্ষাপট, 4 ফলাফল, 5 বৈশিষ্ট্য। যেটি তুলে দেবে সেটি লিখতে হবে। কিন্তু এই দুটোর মধ্যে একটা প্রশ্নই বলছি আসার সম্ভাবনা প্রবল, একটাই বললাম। তারপরে অধ্যায় 4, তৃতীয় অধ্যায়ের পরে চতুর্থ অধ্যায়। তা তৃতীয় অধ্যায় একটাই প্রশ্ন বলা আছে, চতুর্থ অধ্যায় থেকে কি প্রশ্ন তোমরা করছো? চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্ন করবে সেটা হচ্ছে নাম্বার 1, যেটার নাম তোমরা জানো, যে অধ্যায় নাম দিচ্ছি না, প্রতিরোধ ও বিদ্রোহ। এই চতুর্থ অধ্যায় থেকে ফার্স্ট কোশ্চেন বলছি তোমাদের। চতুর্থ অধ্যায় থেকে সংঘবদ্ধতা গড়ার কথা। এখানে ফার্স্ট, বাংলা নবজাগরণ বলতে কি বোঝো? বাংলা নবজাগরণ বলতে, বাংলা নবজাগরণ বলতে কি বোঝো? বাংলা নবজাগরণ বলতে কি বোঝো? ওর সাথে এই নবজাগরণ সীমাবদ্ধতা স্টার্ট দিচ্ছি। এই নবজাগরণের সীমাবদ্ধতা গুলি লেখো। সীমাবদ্ধতা গুলি লেখো। এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখলাম। একটাই সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, বাংলা নবজাগরণ বলতে কি বোঝো? নবজাগরণ সীমাবদ্ধতা। প্রশ্নের 10 নাম্বার ঘোরাচ্ছে, হয় 5+3 কিংবা 3+5। 3+5 এর সম্ভাবনা বেশি, মিলে কিন্তু এটা 8 হবে। হয়তো এমন হতে পারে যে 3+5 = 8। আচ্ছা, এবার আসছি নাম্বার 2। 2 নম্বরে কি আছে? ভারত সভার কার্যকলাপ। ভারত সভার কার্যকলাপ, দ্বিতীয় প্রশ্ন। ভারত সভার কার্যকলাপ। তৃতীয় প্রশ্ন হচ্ছে খুব ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখছি। ঊনবিংশ শতাব্দীতে
লেখাই ও রেখাই, লেখাই ও রেখায়, লেখাই ও রেখায় কিভাবে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল, কিভাবে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল, এই প্রশ্নটা খুব খুব ইম্পর্টেন্ট, এটা গোটারে 5 থাকবে। তাহলে এই অধ্যায় থেকে তোমাদের যে কি 3টি প্রশ্ন বললাম, ফার্স্টে 1 নম্বরে বাংলা নবজাগরণ বলতে কি বোঝো, সীমাবদ্ধতা, 2 নম্বর ভারত সভার কার্যকলাপ, আর 3 নম্বর ঊনবিংশ শতাব্দীতে লেখাই ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ। এটা খুব ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখলাম। এছাড়াও তোমরা পরপর আসছি, তার 3টে অধ্যায় হয়ে গেল, এবার 4 অধ্যায় আসছে, 4র্থ অধ্যায়। এখানে এই 3টির মধ্যে আবার ইম্পর্টেন্ট 1 নম্বরটি আর 3 নম্বরটি, হয় নবজাগরণ কিংবা লেখাই রেখায়, এর মধ্যে একটা আসার সম্ভাবনা প্রবল যদি এই অধ্যায়ে প্রশ্ন করো। তোমাদের যেখানটা ভালো লাগছে সেখানে যোগ দিতে পারো। এবার হচ্ছে দেখো তোমাদের 4র্থ অধ্যায়, আচ্ছা 4র্থ অধ্যায় থেকে তোমরা চিন্তা করবে না, আমি একবার ক্যামেরাকে কাছে এনে দেখিয়ে দেবো যাতে তোমরা স্ক্রিনশট নিয়েও পড়তে পারো বা লিখতে পারো। আচ্ছা 4র্থ পঞ্চম অধ্যায়, সরি এটা পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় থেকে কি কি প্রশ্ন করবে, পঞ্চম অধ্যায় থেকে 1 নম্বর সবচেয়ে ইম্পর্টেন্ট স্টার দিয়ে আমি শুরু করছি, সেটা হচ্ছে মানুষ প্রকৃতি শিক্ষার সমন্বয়ে, মানুষ প্রকৃতি ও শিক্ষার, মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ে, মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ে, মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথের মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত বিবরণ। খুব ইম্পর্টেন্ট, আসবে পরীক্ষা সম্ভাবনা প্রবল। চিন্তার সংক্ষিপ্ত পরিচয়, চিন্তার সংক্ষিপ্ত পরিচয়, এই প্রশ্নটি ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানুষ প্রকৃতি শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয়, ভীষণ ইম্পর্টেন্ট। নাম্বার 2 ক্ষেত্রে হচ্ছে বাংলার কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত পরিচয়, বাংলার কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত পরিচয়, বাংলার কারিগরি বিকাশের সংক্ষিপ্ত পরিচয়, এই প্রশ্নটিও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। নাম্বার 3 হচ্ছে শিক্ষা বিষয়ে রবীন্দ্র দর্শন, এটা একটু আলাদা হতে পারে, শিক্ষা বিষয়ে রবীন্দ্রনাথের, এটা 1 নম্বরের কাছাকাছি, রবীন্দ্রনাথের দর্শন মানে নিজস্ব চিন্তা ভাবনা। এর মধ্যে প্রথমটা সবচেয়ে ইম্পর্টেন্ট, স্টার একদম 2টো স্টার দিয়ে দিচ্ছে তোমাদের কাছে। এই 3টের মধ্যে প্রথমটা মানুষ প্রকৃতি শিক্ষার সমন্বয়ে রবীন্দ্র চিন্তা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এছাড়া বাংলার কারিগরি শিক্ষার বিকাশে সংক্ষিপ্ত পরিচয় বা শিক্ষা বিষয়ে রবীন্দ্র দর্শন সম্পর্কে আলোচনা করে। এই 3টের মধ্যে 1 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, সম্ভাবনা বেশি আসার। এবার হচ্ছে তোমাদের দেখো, আচ্ছা এই 3টে 2, 3, 4, 5, এবার 6 অধ্যায় বলছি। 6 অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, ষষ্ঠ অধ্যায় থেকে কি কি আছে দেখে নাও। ষষ্ঠ অধ্যায় থেকে 2টি প্রশ্ন গুরুত্বপূর্ণ, একটি হলো তোমার বিংশ শতকের ভারতের উপনিবেশ বিরোধী বিংশ শতকে ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে
বামপন্থীদের ভূমিকা, এটা খুব ইম্পর্টেন্ট আছে। বামপন্থীদের ভূমিকা, বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। বামপন্থী ভূমিকা আলোচনা করো। এই বামপন্থী ভূমিকাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের কাছে এই অধ্যায় থেকে। আর আরেকটি ইম্পর্টেন্ট হচ্ছে অসহযোগ আন্দোলন চলাকালীন, তাহলে প্রশ্নটা বলেছে আরেকবার, বিংশ শতকে ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে অসহযোগ, অসহযোগ, অসহযোগ আন্দোলন, অসহযোগ আন্দোলন চলাকালীন, অসহযোগ আন্দোলন চলাকালীন প্রধান দুটি কৃষক বিদ্রোহ, প্রধান দুটি কৃষক বিদ্রোহ, যে কোনো করলেই হবে, অনেক কৃষক বিদ্রোহ আছে। কৃষক বিদ্রোহ, সাঁওতাল, কোল, ভিল, মুন্ডা প্রচুর আলোচনা করো, আলোচনা করো। এটা কিন্তু অসহযোগ, ওই সাঁওতাল, কোল, ভিল, মুন্ডা ওটা ওদিকটা পড়ছে। এইতে 20 শতকে যে সমস্ত কৃষক বিদ্রোহ হয়েছিল সেই আন্দোলনগুলো আলোচনা করতে হবে, যে কোন দুটো হলে হবে। এটা হলো তোমার ষষ্ঠ অধ্যায়, অর্থাৎ কৃষক শ্রমিক বামপন্থী আন্দোলন। এবার হচ্ছে সপ্তম অধ্যায়। তাহলে সপ্তম অধ্যায় ওদের কাছে দেখি দিই একটু। সপ্তম অধ্যায় থেকে প্রশ্ন, সপ্তম অধ্যায়, সপ্তম অধ্যায়। তোমরা জানো এই সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে 20 শতকের নারী ছাত্র ক্রান্তিক জনগোষ্ঠী। এই কথায় 3টি প্রশ্ন ইম্পর্টেন্ট। 1 নম্বর প্রশ্নটি হলো তোমাদের কাছে সশস্ত্র বিরোধী, হয় আসবে সশস্ত্র বিপ্লবী আন্দোলন, সশস্ত্র বিপ্লবী আন্দোলন ভীষণ ইম্পর্টেন্ট, और বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, सशस्त्र विप्लवी आंदोलन और बंगभंग विरोधी आंदोलन और अहिंस आंदोलन, अहिंस असहयोग, अहिंस असहयोग, अहिंस असहयोग आंदोलन, अहिंस असहयोग आंदोलन, अहिंस असहयोग आंदोलन बा भारत छाड़ो आंदोलने नारी समाज बा भारत छाड़ो आंदोलने যে প্রশ্নটা হবে সেটা হচ্ছে নারী, সব ক্ষেত্রে হচ্ছে নারী সমাজ। এটা কিন্তু এটা খুব খুব ইম্পর্টেন্ট, একটা নারী কিন্তু আসবেই, ঠিক আছে, খেয়াল রাখবে। এই নারী সমাজ দিয়ে সশস্ত্র বিপ্লবী আন্দোলন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, অহিংস অসহযোগ কিংবা ভারত ছাড়ো আন্দোলনে নারী সমাজ, এটা কিন্তু পরীক্ষায় ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এবার আছে 2 নম্বর প্রশ্ন, 1 নম্বর শেষ করছি, নাম্বার 2 নম্বরে তোমাদের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্রদের কি ভূমিকা ছিল? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্রদের কি ভূমিকা ছিল? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের ছাত্রদের কি ভূমিকা ছিল? ওর সাথে বিপ্লবী আন্দোলনের ছাত্রীদের ভূমিকা, বিপ্লবী আন্দোলনে ছাত্রীদের ভূমিকা আলোচনা করো, তাহলে 2 নম্বর প্রশ্নটি কি বললাম? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্রদের ভূমিকা কি ছিল? ওর সাথে প্রশ্ন বিপ্লবী আন্দোলনে ছাত্রীদের ভূমিকা 4+4 হতে পারে, 5+3 হতে পারে, কিন্তু ভাগ থাকবে 5+3, প্রত্যেকটাই এরকম থাকতে পারে, কিংবা 4+4 = 8ও থাকতে পারে। আরেকটাও নাম্বার 3 হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পুনা চুক্তির প্রেক্ষাপট,
চুক্তির প্রেক্ষাপট, পুনা চুক্তির প্রেক্ষাপট আলোচনা করো। পুনা চুক্তির প্রেক্ষাপট আলোচনা করো। এর সাথে যুক্ত হবে দলিত আন্দোলন বিষয়ে, দলিত আন্দোলন বিষয়ে, দলিত আন্দোলন বিষয়ে দলিত গান্ধীজি ও আম্বেদকরের বিতর্ক, গান্ধীজি ও আম্বেদকরের বিতর্ক, এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে। আর শেষ অধ্যায় তোমাদের কাছে একটি আছে, সেটি অষ্টম অধ্যায়, শেষ অধ্যায়, অষ্টম অধ্যায় শেষ অধ্যায়। এখান থেকে দুটি প্রশ্নের মধ্যে একটি আসবে অষ্টম অধ্যায় থেকে। ফার্স্ট প্রশ্ন হচ্ছে যে পূর্ব ও পশ্চিম ভারতে, এক নম্বরে পূর্ব ও পশ্চিম ভারতে, পূর্ব ও পশ্চিম ভারতে, পূর্ব ও পশ্চিম ভারতে উদ্বাস্তু সমস্যাকে কেন্দ্র করে, উদ্বাস্তু সমস্যা, পূর্ব ও পশ্চিম ভারতে উদ্বাস্তু সমস্যা তুলনা, সমস্যার তুলনা, এই নিয়ে একটা আলোচনা। পূর্ব ও পশ্চিম ভারতের উদ্বাস্তু সমস্যার তুলনা, এই প্রশ্নটা আলোচনা করো। আর না হলে তোমার আত্মজীবনী, এই দুটোর মধ্যে খুব আসার সম্ভাবনা। আত্মজীবনী, আত্মজীবনী ও স্মৃতিকথায়, ও স্মৃতিকথায়, আত্মজীবনী ও স্মৃতিকথায়, স্মৃতিকথায় কিভাবে কিভাবে দেশভাগের প্রতিফলন লক্ষ্য করা গেছে, প্রতিফলন লক্ষ্য করা গেছে, তা নিয়ে আলোচনা করো, তা নিয়ে আলোচনা করো। এই দুটির মধ্যে একটি আসার সম্ভাবনা কিন্তু প্রবল। তাহলে লাস্ট অধ্যায়, অষ্টম অধ্যায় কি বললাম? দুটি প্রশ্ন। নাম্বার 1, পূর্ব ও পশ্চিম ভারতে উদ্বাস্তু সমস্যাকে কেন্দ্র করে একটি তুলনামূলক নিবন্ধ লিখো, অথবা তোমাদের আত্মজীবনী ও স্মৃতিকথায় কিভাবে দেশভাগের প্রতিফলন লক্ষ্য করা যায়। তাহলে তোমাদের গোটা যে বই আজকে এক মুহূর্তে, এক লহমায় তোমাদের পুরোটা দেখিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু তোমাদের কমন আসতে বাধ্য। যারা ইতিহাসের ভয় করছো, যারা বলছো আমার 10টি প্রশ্নের মধ্যে রিস্ক বা ঝুঁকি রয়েছে, সেই ঝুঁকি থেকে তোমাদের একটা অধ্যায় ভিত্তিক দিলাম, যাতে কোনো রিস্ক থাকবে না। কারণ তোমরা সারা বছর ধরে অনেক প্রশ্ন পড়েছো, তাই অনেক প্রশ্নের মধ্যে যদি গুলিয়ে যায়, বা যারা এখনো প্রস্তুতি নিতে পারোনি তাদের জন্য কিন্তু আমি আরেকবার বলে দিচ্ছি পরপর, তাকে পুরো কাছে গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে তোমাদের দ্বিতীয় অধ্যায়, পারলে স্ক্রিনশট নিতে পারো, তোমরা খাতায় লিখে নিতে পারো। প্রথম অধ্যায়ে কোনো প্রশ্ন থাকছে না। ফার্স্ট অধ্যায় থেকে 1 নম্বরে শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক, উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা। দ্বিতীয় প্রশ্ন, 19 শতকে বাংলায় সমাজ সংস্কার আন্দোলন। তৃতীয় প্রশ্ন, বিদ্যাসাগর বা রাজা রামমোহন রায়ের সংস্কারগুলি আলোচনা করো। চতুর্থ প্রশ্ন, বাংলা নবোত্থানের প্রকৃতি আলোচনা করো। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, তোমরা অনেকেই নোটস নিয়ে আলোচনা করছো। যদি নোটস পেতে ইচ্ছে থাকে তাহলে কিন্তু ইউটিউবের প্ল্যাটফর্মে বলে লাভ নেই, বা আমাকে হোয়াটসঅ্যাপ করেও লাভ নেই। আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে তোমরা এসো, সেইখানে তোমাদের সমস্ত এই দেখো t.me/বাগীশ্বর, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে টিপলেই তুমি ঢুকে যাবে। সেখানে তুমি যে কোনো প্রশ্নের উত্তর চাইতেই পারো, দেওয়া হতে পারে। কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু একমাত্র অনলাইন যারা কোচিং নেয় তাদের ক্ষেত্রেই হোয়াটসঅ্যাপে নোটস আমরা দিই, প্রোভাইড করি। আর এমনি সম্পূর্ণ বিনামূল্যে নোটস নিতে হলে তোমাদের আসতে হবে টেলিগ্রাম চ্যানেলে। তাই হোয়াটসঅ্যাপে তোমরা বারবার লিখছো এই নোটটা সেই নোটটা, সেটাকে দেওয়া সম্ভব নয়, কারণ হাজার হাজার ছাত্রছাত্রী হোয়াটসঅ্যাপের মধ্যে নোট দেওয়া অসুবিধা আছে। একমাত্র অনলাইনে যারা কোচিং নিচ্ছে তারা নিয়মিতভাবে বাড়িতে বসে নোট সাজেশন গাইড পায়। তোমরা জানো আমাদের ইতিহাসে যারা নোটস নেয় ফুল মার্কস পাই 100, কারণ ইতিহাসে প্রত্যেকটি প্রশ্নের 8টা করে পয়েন্ট আছে, যা খুব কম জায়গায় পাওয়া যাবে এবং অসাধারণ কোটেশন আছে। যা আর তোমাদের দেখিয়ে দ্বিতীয় অধ্যায়, তোমরা পরপর দেখো তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় থেকে নীল বিদ্রোহ বা চুয়ার বিদ্রোহ, এই দুটো প্রশ্নের ক্ষেত্রেই কারণ, গুরুত্ব, প্রেক্ষাপট, ফলাফল ও বৈশিষ্ট্য, এই প্রশ্নের মধ্যে একটা পাবে, হয় নীল বিদ্রোহ কিংবা চুয়ার বিদ্রোহ, এই দুটোর মধ্যে কিন্তু একটা। তো এই নীল বিদ্রোহ বা এই চুয়ার বিদ্রোহ, এই দুটোর মধ্যে কিন্তু একটা প্রশ্ন তোমরা কমন পাবে যদি তোমরা এই পাঠগুলি করে রাখো।
কারণ, গুরুত্ব, প্রেক্ষাপট, ফলাফল, বৈশিষ্ট্য। কারণ এখন বর্তমানে ইতিহাসের ট্রেন্ড বদলাচ্ছে, ছোটকে বড়, বড়কে ছোট করছে এবং অনেক কিছু চেঞ্জ করছে, তাই এতগুলি করে রাখতে হবে। চতুর্থ অধ্যায় থেকে তোমাদের যেগুলি আছে 3টি প্রশ্ন বলেছি, তার 1 নম্বরটি 3 নম্বরটি স্টার দেওয়া আছে। 1 নম্বর প্রশ্ন, বাংলায় নবজাগরণের বলতে কি বোঝো? এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। এই নম্বরটিও 3+5 কিংবা 4+4 আসতেই পারে, কিন্তু ভেঙে আসবে। দ্বিতীয় প্রশ্ন, ভারত সভার কার্যকলাপ, এটা পুরোটাই 8। তৃতীয় প্রশ্ন, 19 শতকের লেখায় রেখায় কিভাবে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল, এটাও ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা গোটাটাই 8। চলে এসো পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ের মধ্যে ফার্স্ট প্রশ্ন সবচেয়ে ইম্পর্টেন্ট, মানুষ প্রকৃতি শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয়, সব থেকে ইম্পর্টেন্ট। দ্বিতীয় প্রশ্ন, বাংলা কারিগরি শিক্ষার বিকাশে সংক্ষিপ্ত পরিচয়। তৃতীয় প্রশ্ন, শিক্ষা বিষয়ে রবীন্দ্রনাথ দর্শন। এই 3টির মধ্যে 1 নম্বরটি স্টার দেওয়া আছে, ভালো করে তৈরি করবে। ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদের 2টি প্রশ্নের মধ্যে একটি সম্ভাবনা আছে। 1 নম্বর, 20 শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা, এই বামপন্থী খুব ইম্পর্টেন্ট। অথবা আরেকটি প্রশ্ন, অসহযোগ আন্দোলন চলাকালীন প্রধান দুটি যে কোনো কৃষক বিদ্রোহ নিয়ে আলোচনা করো, এটাও ইম্পর্টেন্ট আছে। চলে এসো সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ের ফার্স্ট কোশ্চেন হচ্ছে তোমাদের কি আছে, সশস্ত্র সশস্ত্র বিপ্লবী আন্দোলন নিয়ে আলোচনা করো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন নিয়ে আলোচনা করো, অহিংস অসহযোগ আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন, নারী সমাজের ভূমিকা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং দ্বিতীয় অধ্যায়ে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্রদের কি ভূমিকা ছিল, বিপ্লবী আন্দোলন চলাকালীন ছাত্রীদের ভূমিকা, এটাও 5, 3 বা 4, 4 আসতে পারে। তৃতীয় প্রশ্ন, পুনা চুক্তির প্রেক্ষাপট আলোচনা করো, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী ও আম্বেদকর বিতর্ক, এটাও ইম্পর্টেন্ট, 4+4। একদম শেষ অধ্যায়, অষ্টম অধ্যায়, পূর্ব ও পশ্চিম ভারতের উদ্বাস্তু সমস্যা তুলনামূলক আলোচনা করো। আর না হলে আত্মজীবনী ও স্মৃতিকথায় কিভাবে দেশভাগের প্রতিফলন লক্ষ্য করা গেছে তা নিয়ে আলোচনা করো। তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের আজকে যে কনফিউশন ছিল ইতিহাসে কমন পাওয়া নিয়ে, এত কম প্রশ্নে কমন পাবো কিনা, আমরা যে 10টি প্রশ্ন বলেছি ওতে কিন্তু 4-8 প্রচুর কমন থাকবে, যারা কম পড়ে তাদের জন্য, আর যারা রিস্ক বিহীন কাজ করতে চাও তাদের জন্য কিন্তু আজকে অবশ্যই একদম প্রথম থেকে শেষ অবধি বইটির মধ্যে প্রথম অধ্যায়ে 8 নম্বর থাকে না, 2 থেকে 8 গোটা বইটি এক নজরে তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা এই প্রশ্নগুলি ভালো করে করো এবং তোমাদের যে কোনো প্রয়োজনে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে t.me/bagisheducation, এখানে এসে তোমরা যুক্ত হতে পারো। তোমাদের স্পেশালি বাংলা ইতিহাস ভূগোল আমি গাইড করি, এছাড়া আমাদের এক্সপার্ট টিচার সমস্ত বিষয় আছে, সেক্ষেত্রে তারা তোমাদের যথেষ্ট করে হেল্প করবেন। মাধ্যমিক পরীক্ষা 2025 জীবনের প্রথম পরীক্ষা, প্রত্যেকের ভালো হোক। ইতিহাসে ভয় করো না, ইতিহাসে কিন্তু এটা খেয়াল রাখবে যে যেটুকু লিখবে নাম্বার পাবে। 4 নম্বর প্রশ্নের জন্য তুমি একটা সেন্টেন্স লিখলেও নাম্বার দিতে বাধ্য, তাই তুমি কিন্তু ছেড়ে আসবে না। বলা আছে 7 থেকে 8টি বাক্যের মধ্যে লেখো, কিন্তু একটি বাক্য লিখলেও নাম্বার পাবে, কিন্তু 8টি বাক্য পেয়ে লিখলে 0 পেতে পারো। খেয়াল রাখবে, ইতিহাসে বেশি লিখলে 0 পাওয়া যায়। টু দি পাওয়ার উত্তর লিখতে হবে, এবং এখন ইতিহাসে লিখে হাত ব্যথা, মাছি ঢুকে যাওয়ার মুখে পড়তে পড়তে এমন দিনটা নেই। তুমি যেমন লিখবে নাম্বার পাবে। টু দি পয়েন্ট অ্যান্সার হবে সংক্ষিপ্ত এবং যথাযথ। তো তোমাদের যে কোনো প্রবলেম হলে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারো। তোমাদের প্রত্যেকের শুভকামনা জানিয়ে আজকে শেষ করলাম। এইভাবে তোমাদের কিন্তু আমি আসবো 4 নম্বরের অধ্যায় ভিত্তিক আলোচনা এবং অবজেক্টিভ প্রশ্নের উত্তর সহ আলোচনা। কারণ তোমরা জানো প্রায় 60 নম্বর অবজেক্টিভ আছে ইতিহাসে মাধ্যমিকে 90 নম্বরের মধ্যে। 1 নম্বর 36টা এবং 2 নম্বর 11টা, মানে 22 নম্বর। 36 11 যোগ করলে 58 নম্বর হয়, প্রায় 60%। এই নাম্বারটা তোমরা পেতে হলে অবশ্যই কিন্তু অধ্যায় ভিত্তিক তোমাদের পড়তে হবে, টেস্ট খুঁটিয়ে পড়তে হবে। যে প্রশ্নগুলো তোমাদের 2000 এত বছর ধরে আসেনি সেই প্রশ্নগুলো এবছর আসবে, যে প্রশ্ন টেস্ট পেপারে নেই সেই প্রশ্ন কিন্তু আসবে। তাই টেক্সট খুঁটিয়ে না পড়লে ইতিহাসের সব প্রশ্ন কমন পাওয়া যায় না, অন্তত অবজেক্টিভের ক্ষেত্রে বলছি। তাই তোমরা আমাদের সঙ্গে থেকো এবং তোমাদের শেষ মুহূর্ত পর্যন্ত মাধ্যমিকে আমরা আছি। সকলে শুভকামনা জানি। দেখা হচ্ছে, যাবার আগে একটাই কথা বলে যাই, তোমরা অনেক অনেক বেশি পরিমাণে তোমাদের প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে ভিডিওটি শেয়ার করো এবং অবশ্যই কমেন্ট করতে ভুলে যাবে না। আমরা তোমাদের কমেন্ট পড়ি এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হওয়া, যাতে আমরা তোমাদের সাহায্য করতে পারি, এটাই আমাদের মূল লক্ষ্য। আর যারা এখনো সদস্য হতে পারোনি, বলবো সাবস্ক্রাইব, লাইক এবং অবশ্যই বেল আইকন ক্লিক করে সঙ্গে থেকো। তোমাদের প্রত্যেকের জীবনে প্রথম পরীক্ষা ভালো, এই শুভকামনা জানিয়ে আজকে শেষ করছি। বেস্ট অফ লাক।